আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আমি আছি তোমাদের সাথে ফাহমিদা সুলতানা মিম। আজকে আমি তোমাদের পড়াবো ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো তার আগে আমি কিছু কথা বলে রাখি। আমি পড়ানোর সময় যে লাইনগুলো দাগাবো সেই লাইনগুলো তোমরা সাথে সাথে দাগিয়ে নিবে, যেন তোমরা বুঝতে পারো কোনগুলো ইম্পর্ট্যান্ট এবং কোনগুলো জ্ঞানমূলক, তারপর অনুধাবন, এগুলো আসতে পারে, যাতে করে তোমরা পরীক্ষার আগে কোনো সমস্যায় পড়তে না হয় এবং তোমরা খুব সহজে দেখে যেতে পারো। তো আমরা কথা না বাড়িয়ে আমরা ধীরে ধীরে পাঠটি শুরু করি। তো আজকে আমরা পড়বো প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়। তো প্রথম অধ্যায় কি আছে? প্রথম অধ্যায় আছে বাংলাদেশ সমাজ বিবর্তনের ইতিহাস। তো সমাজ বিবর্তনের ইতিহাসটা পড়ার আগে আমরা জানবো সংক্ষিপ্তভাবে সমাজ বিবর্তনের ইতিহাসটা কি। তো সমাজ আমরা সবাই জানি, আমরা যেই পরিবেশে বসবাস করি, সকলকে নিয়ে বসবাস করি, সেটাই হচ্ছে সমাজ। এবং বিবর্তন জিনিসটা কি, অর্থাৎ প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত যে পরিবর্তনটা এসেছে সেটার ইতিহাস আমরা জানবো। কারণ প্রাচীনকালে কেমন ছিল সমাজটা এবং এখন কেমন আছে এবং পরবর্তীতে কেমন হবে, এই সকল বিষয় আমরা এখন জানবো। অর্থাৎ ধাপে ধাপে যে পরিবর্তনটা সেটাই হচ্ছে কি বিবর্তন। তো আমরা এখন পাঠে চলে যাই, মূল পাঠে। দেখো সবাই লক্ষ্য করো, আমরা যেই পৃথিবীতে বাস করি তা জুড়ে রয়েছে মানুষ। অর্থাৎ আমরা মানুষ ছাড়া কি করতে পারবো না? বসবাস করতে পারবো না। নানা প্রজাতির গাছপালা, জীবজন্তু ও সামুদ্রিক প্রাণী। আদিমকালে জীবজন্তুর আক্রমণ ও প্রাকৃতিক দুর্যোগ সহ নানা বিপদের সামনে মানুষ ছিল অসহায়। আত্মরক্ষা আর জীবনযাপনের চাহিদা পূরণের জন্য তারা একে অন্যকে সহযোগিতা করার প্রয়োজন অনুভব করে। এভাবে পরস্পরের মধ্যে সম্পর্ক তৈরি করতে গিয়ে মানুষ গড়ে তুলেছে সমাজ। প্রাচীনকালে কিন্তু সমাজ ছিল না। তারা যেখানে শিকার করত এবং যেখানে তারা শিকার করে দিন পার হয়ে সন্ধ্যা হয়ে যেত, তারা সেইখানে অবস্থান করত, তাদের কোনো সমাজ ছিল না। ঠিক আছে, যখন তারা অনুভব করলো যে না, আমাদের একে অপরকে সহযোগিতা করার জন্য সমাজে বসবাস করা প্রয়োজন, তখন তারা কি করলো? সমাজ গড়ে তুললো। যেমন ধরো, হাতি দল বেঁধে একসঙ্গে চলাফেরা করতে ভালোবাসে। কোনো কাক বিপদে পড়লে দল বেঁধে সব কাক তাকে বাঁচাতে ছুটে আসে। কারণ কি? ছুটে আসার কারণ হচ্ছে তারা একে অপরকে সহযোগিতা করার প্রয়োজন অনুভব করে, কারণ মানুষ একা চলাফেরা করতে পারে না। সকলে সংঘবদ্ধভাবে চলাফেরার ফলে কি মানুষ কি বসবাস করতে পারে এবং বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা পেতে পারে। তারপরে আছে মৌমাছিরা মৌচাক এবং উই পোকা টিপি তৈরি করে, তার মাঝে সবাই মিলেমিশে থাকে। বাংলাদেশের সমাজ ও সভ্যতার ধারাকে বুঝতে সমাজ কি ও কিভাবে গড়ে উঠেছে এই অধ্যায়ের পাঠগুলোতে আমরা সে সম্পর্কে জানব। অর্থাৎ সমাজটা কি, বিষয়টা কি এবং কিভাবে তা গড়ে উঠেছে এবং তার উৎপত্তিটা কখন থেকে শুরু হয়েছে, এই সব কিছু আমরা কি এখন বিস্তারিত জানতে পারবো। তো এই অধ্যায়ে আমরা কি কি শিখতে পারবো সেই বিষয়গুলো আগে আমরা একটু দেখি। দেখো, এই অধ্যায়ে আমরা কি কি পড়তে পারবো। সমাজের ধারণা ব্যাখ্যা করতে পারবো। তারপরে কি সমাজের প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব বর্ণনা করতে পারবো। তারপর সমাজ বিকাশের বিভিন্ন স্তর, যেমন শিকার, খাদ্য সংগ্রহ ভিত্তিক, উদ্যান কৃষি, পশুপালন, কৃষি ভিত্তিক, তারপর শিল্প ভিত্তিক ও শিল্প বিপ্লব পরবর্তী সমাজের আর্থ সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা বর্ণনা করতে পারবো। তারপর দেখো, বিবর্তনের বৈশিষ্ট্যগত দিক থেকে বাংলাদেশের সমাজের প্রকৃতি বিশ্লেষণ করতে পারবো। তারপর আছে কৃষিভিত্তিক সমাজ ও আধুনিক সমাজের উৎপাদন পদ্ধতির তুলনা করতে পারবো। তারপর আছে সমাজ বিকাশে বিবর্তনের গুরুত্ব উপলব্ধি করতে পারবো। এই পাঠে আমরা এই বিষয়গুলো জানতে পারবো এবং আমি তোমাদের এই বিষয়গুলো বিস্তারিতভাবে একের পর এক বুঝিয়ে দিব। চলো আমরা প্রথমে আছে সমাজের ধারণা, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করি। মানুষ একা বসবাস করতে চায় না। নিরাপদে ও শান্তিতে বসবাস করার জন্য সবাই দলবদ্ধভাবে বসবাস করে। মানুষ কিভাবে বসবাস করে? মানুষ দলবদ্ধভাবে বসবাস করে, যার ফলে মানুষে আত্মীয়তা, বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়।
গড়ে ওঠে সাহায্য সহযোগিতা, সহানুভূতি, দ্বন্দ্ব ও পারস্পরিক নির্ভরতার মতো বিভিন্ন সম্পর্ক। এইসবই হচ্ছে সামাজিক সম্পর্ক। ঠিক আছে, তো মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে সমাজ বলে। এটা হচ্ছে একটা জ্ঞানমূলক, তোমরা দাগিয়ে ফেলো যে মিলেমিশে থাকা ও একতাবদ্ধ মানব গোষ্ঠীকে কি বলে? সমাজ বলে। সমাজের মধ্যে ছোট ছোট প্রতিষ্ঠান ও সংঘ থাকে। এগুলো কিন্তু এমসিকিউতে আসতে পারে, তোমরা দাগিয়ে ফেলবে। যেমন পরিবার, গোত্র, সমিতি ইত্যাদি। এগুলো হচ্ছে কি সমাজের মধ্যে ছোট ছোট প্রতিষ্ঠান ও সংঘ। আমরা কোনো না কোনো পরিবারে বাস করি। বাবা মা তাদের এক বা একাধিক সন্তান নিয়ে একসঙ্গে বাস করে, যা এক রকমের পরিবার। কোনো কোনো পরিবার বাবা মা, দাদা দাদি, চাচা চাচি ও অন্যান্য ব্যক্তিবর্গের বন্ধন ও কার্যকলাপের সমন্বয়ে পরিবার গড়ে ওঠে। অর্থাৎ এগুলো কিন্তু যৌথ পরিবার, বুঝছো? এগুলো কিন্তু যৌথ পরিবার। সমাজ গঠনের প্রথম ধাপ হচ্ছে কি? পরিবার। সমাজ গঠনের প্রধান ধাপ কি? পরিবার। এটা কিন্তু একটা জ্ঞানমূলক প্রশ্ন। প্রাচীনকালে সমাজ গঠনের আগে পরিবার বলতে কিছু ছিল না। তখন মানুষ বুঝতই না যে পরিবার জিনিসটা কি। তখন তারা যাযাবর, অর্থাৎ যেখানে তাদের শিকার করে, যেখানে রাত হয়ে যেত, ধরো তারা দিনের বেলা শিকার করতে গেল, তো তারা শিকার করতে করতে তারা বিভিন্ন বন জঙ্গলে ঘুরতে তাদের সন্ধ্যা হয়ে গেল, তখন তারা সেখানে কি করতো? অবস্থান করতো। অর্থাৎ তাদের কোনো পরিবার বলতে, তাদের সমাজ বলতে কিছুই ছিল না। মানুষকে প্রতিকূল পরিবেশে তার লড়াই করে বাঁচতে হতো। ঠিক আছে, তার মানুষকে কী করতে হতো? প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে কী করতে হতো? বাঁচতে হতো। তাই খাদ্য সংগ্রহ ও হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচার জন্য মানুষ দলবদ্ধভাবে বসবাস করার প্রয়োজনীয়তা অনুভব করে। এভাবে মানুষ কি করে? সমাজ গড়ে তোলে। এত কিছু করার মূল উদ্দেশ্য হচ্ছে সমাজ গঠন করা। কারণ মানুষ একা বসবাস করতে পারে না। কারণ মানুষ সমাজে বসবাস করতে হলে মানুষের একে অপরের সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে, এবং আত্মীয়তার সম্পর্ক এবং ভালো একটা সম্পর্ক বজায় রাখার প্রয়োজন আছে। এই সকল কিছুর জন্য এবং সকল কিছুর পরিপ্রেক্ষিতে কি হয়? সমাজ গড়ে ওঠে। পরিবার থেকে গোত্র, সম্প্রদায় ও জাতি গোষ্ঠীতে ছড়িয়ে পড়েছে মানুষ, আর এভাবেই ক্ষুদ্র থেকে বৃহৎ সমাজের উদ্ভব হয়। প্রথমে মানুষ অনুভব করে কিভাবে সমাজ গঠন করা যায়, তারপর এবার আস্তে আস্তে ক্ষুদ্র ক্ষুদ্র থেকে কি হয়? একটা বড় একটা সমাজে পরিণত হয়, এবং সেখান থেকে কি এটা বৃহৎ সমাজের উৎপন্ন হয় বা উদ্ভব হয়। সাধারণভাবে সমাজের বৈশিষ্ট্য দুইটি। সাধারণভাবে সমাজের বৈশিষ্ট্য কয়টি? দুইটি। এটা দাগিয়ে ফেলো। দুইটি। ঠিক আছে, প্রথমটি হচ্ছে বহু লোকের সংঘবদ্ধভাবে বসবাস করা, আর দ্বিতীয়টি হচ্ছে সংঘবদ্ধতার পেছনে কোনো উদ্দেশ্য থাকা। সুতরাং সমাজ বলতে আমরা সমাজের পারস্পরিক সম্পর্কে বুঝি, যার ভিত্তিতে মানুষ বিশেষ উদ্দেশ্য ও প্রয়োজনে সমবেতভাবে বসবাস করে। অর্থাৎ সমাজ গঠনের পেছনে কিন্তু কিছু উদ্দেশ্য, কিছু কারণ থাকে। কারণ আমাদের উদ্দেশ্য কি? একে অপরের সাথে কি করা? সাহায্য সহযোগিতার সম্পর্ক বজায় রাখা, যেন আমরা যেন সমাজের লোকেরা একে অপরের বিপদে এগিয়ে আসতে পারে, এবং সমাজের মানুষের সাথে আমাদের একটা ভালো একটা সম্পর্ক গড়ে উঠতে পারে, যেন আমরা শান্তিপূর্ণভাবে সমাজে বসবাস করতে পারি একে অপরের জন্য। তো এটাই হচ্ছে সমাজের ধারণা, এবং কেন আমরা সমাজে বসবাস করব এবং কোথা থেকে উৎপন্ন হয়েছে, এটাই হচ্ছে এটার বিস্তারিত আলোচনা। ঠিক আছে, যদি তোমরা না বুঝো আমাকে অবশ্যই জানাবে। তো এখন আমরা চলে যাই সমাজ পার্ট 2-এ, সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব। অর্থাৎ সমাজে কিভাবে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব পড়ে সেই বিষয়গুলো আমরা এখন জানব। মানুষের জীবন প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত। জীবন ধারণের জন্য মানুষ যেমন পরিবেশের উপর প্রভাব বিস্তার করে, তারা আবার অনেকাংশ পরিবেশকেও তা কী করে? নিয়ন্ত্রণ করে। এই জন্য মানব সমাজের প্রকৃতি, আচার আচরণ, সংস্কৃতির পরিবেশের উপর নির্ভর করে। কারণ এক এক অঞ্চলের ভৌগোলিক অবস্থা কিন্তু এক এক রকম। ধরো গ্রীষ্মপ্রধান অঞ্চলে মানুষটা কী করে? তার পাতলা জামা কাপড় পরে, কারণ ওই দেশে গরম। যেমন ধরো সৌদি আরবের কথা আমরা ধরি, ওই দেশে কিন্তু অনেক গরম। তারা কি করে? ধরো খুবই উষ্ণ খুবই নরম কাপড়গুলো পরে যেন তাদের আরাম বোধ হয়। আবার শীত প্রধান দেশগুলোতে দেখো, সেখানে কিন্তু অনেক
ঠান্ডার কারণে তুষারপাত হওয়ার কারণে তারা কী করে মোটা কাপড় পরে। তো এক এক জায়গায় মানে ভৌগোলিক পরিবেশ এক এক রকম, যার কারণে তাদের আচার আচরণ বা প্রকৃত ভিন্ন, তাদের খাবার দাবার ভিন্ন, সব কিছুর কি ভিন্নতা রয়েছে। তো এগুলোই হচ্ছে প্রভাব। তো নদী মানুষের জীবনকে সহজ করেছে। নদী মানুষকে জীবনকে সহজ করেছে বলতে হচ্ছে বেশিরভাগ অঞ্চলে তোমরা দেখবে যে নদীকে কেন্দ্র করে কিন্তু মানুষের জীবিকা গড়ে ওঠে এবং জনবসতি যেটাকে বলে, এবং মানুষের যে আনাগোনাটা বেশি ওইখানে কিন্তু বেশি, কারণ নদীকে কেন্দ্র করে, কারণ নদীর মধ্যে মানুষ কী করে জীবিকা নির্বাহের একটা মাধ্যম খুঁজে পায়। তো সেটাকে কেন্দ্র করে কি মানুষের জনবসতি গড়ে ওঠে। দেখো পৃথিবীর প্রধান সভ্যতাগুলো ছিল নদীভিত্তিক, যেমন সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা, নীল নদের তীরে মিশরীয় সভ্যতা, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছে। কিন্তু সবগুলো কি তো দেখতেছো কি নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে, অর্থাৎ নদী হচ্ছে কি জীবিকার একমাত্র মাধ্যম। বাংলাদেশের প্রাচীন সভ্যতা গঙ্গার অববাহিকায় বিকাশ লাভ করেছে, অর্থাৎ গঙ্গা নদীতে মিশে আছে এবং গঙ্গা নদীতে মিশে কি হয়েছে বিকাশ লাভ করেছে। আবার কোনো কোনো অঞ্চলে প্রাকৃতিক পরিবেশের উপর সেই অঞ্চলের জনগোষ্ঠীর পেশাও নির্ভর করে। অর্থাৎ দেখবে কিছু কিছু অঞ্চল আছে কিন্তু কিছু কিছু জিনিসের জন্য বিখ্যাত। যেমন আমরা উদাহরণস্বরূপ দেখতে পারি যে অঞ্চলে খনি আছে সে অঞ্চলে কিন্তু খনিক শ্রমিক আছে বেশি। তারপরে দেখো শিল্প এলাকায় শিল্প শ্রমিক বাস করে। নদীমাতৃক দেশ বলে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে যানবাহন হচ্ছে নৌকা, লঞ্চ ও স্টিমার। কি নৌকা, লঞ্চ ও স্টিমার। নদীমাতৃক দেশ বলে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে যানবাহন কি নৌকা, লঞ্চ ও স্টিমার। আবার কোনো কোনো এলাকায় যানবাহন রেলগাড়ি, বাস, রিক্সা, গরুর গাড়ি ইত্যাদি। অর্থাৎ এক এক অঞ্চলের ভৌগোলিক অবস্থার উপর ভিত্তি করে তাদের যানবাহন, পোশাক আশাক, খাবার দাবার সব কিছুরই কি আছে ভিন্নতা আছে। তো কুটির শিল্প বিকাশেও ভৌগোলিক পরিবেশের প্রভাব রয়েছে। নদীবহুল এবং অনুকূল পরিবেশের কারণে ঢাকার ডেমরায় তাঁতিরা বাস করে। কোথায় বাস করে? ঢাকার ডেমরায় হচ্ছে তাঁতিরা বাস করে। এবং এখানে বিখ্যাত শাড়ি বোনা হয়। যদি প্রশ্ন আসে যে বিখ্যাত ঢাকায় শাড়ি কোথায় বোনা হয়, তোমরা বলবে ঢাকার ডেমরায়। রাজশাহীতে রেশমি শাড়ি। রাজশাহীতে কি রেশমি শাড়ি তৈরির জন্য বস্ত্রশিল্প গড়ে উঠেছে, কারণ এ অঞ্চলে তুঁত গাছ জন্মে এবং তুঁত গাছে রেশম কীট বাসা বাঁধে। ফরিদপুরের খেজুর গুড়, তারপর হচ্ছে এগুলো তোমার দাগিয়ে নিবে, এমসিকিউর জন্য আসতে পারে। কোন অঞ্চল কোনগুলোর জন্য বিখ্যাত? দেখো ফরিদপুরে খেজুর গুড়, তারপর হচ্ছে মুক্তাগাছার মন্ডা, তারপর হচ্ছে টাঙ্গাইলের শাড়ি, সুন্দরবনের মধু, সিলেটের শীতলপাটি প্রভৃতি ওই এলাকায় ভৌগোলিক পরিবেশের সাথে সম্পর্কিত। সোনারগাঁও বিখ্যাত মসলিন শিল্প অঞ্চলের ভৌগোলিক পরিবেশ। সোনারগাঁও কিন্তু আবার বিখ্যাত মসলিন শিল্পের জন্য। হ্যাঁ, তো সোনারগাঁও এর বিখ্যাত মসলিন শিল্প অঞ্চলের ভৌগোলিক পরিবেশ ও কাঁচামালের সভ্যতার জন্য কি করেছে বিকাশ লাভ করেছিল। পোশাক পরিচ্ছদ ও ঘর বাড়ির বৈশিষ্ট্য ভৌগোলিক পরিবেশ দ্বারা কি প্রভাবিত। অর্থাৎ আমি তো তোমাকে প্রথমেই বললাম যে এক এক অঞ্চলের কিছু বিখ্যাত এবং কিছু প্রচলিত জিনিস আছে যেগুলো পরিচিত এবং বিখ্যাত ওই অঞ্চলগুলো। তো এই অঞ্চল পোশাক পরিচ্ছদ, তারপর হচ্ছে ঘরবাড়ির বৈশিষ্ট্য কিন্তু সেমইভাবে প্রভাবিত করে, ভৌগোলিক পরিবেশ কী করে প্রভাবিত করে। তো শীত প্রধান অঞ্চলের মানুষ গরম কাপড় পরে, আর গ্রীষ্ম প্রধান এলাকার মানুষ পরে হালকা সুতি কাপড়। যেটা তোমাদের আমি প্রথমেই বলে ফেললাম যে শীত প্রধান অঞ্চলের মানুষ মোটা কাপড় পরে কারণ শীত থেকে বাঁচার জন্য, আর গ্রীষ্ম প্রধান অঞ্চলের মানুষ বা দেশের মানুষ করে সুতি নরম কাপড় যেন তারা আরাম পায় এবং গরম থেকে তারা মুক্তি পেতে পারে। সেই জন্যে সেসব অঞ্চল ঘন ঘন ভূমিকম্প হয়, সেখানে ঘরবাড়ি তৈরি করে বেশি কি করে
কাঠ ব্যবহার করে। সেসব এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত, সেখানেই সহজে শিল্পায়ন ঘটে এবং নগর গড়ে ওঠে। নৌ যোগাযোগ ভালো হলে নারায়ণগঞ্জ, চট্টগ্রাম অনেক আগে থেকে নৌ যোগাযোগ ভালো বলে নারায়ণগঞ্জ আর চট্টগ্রামে অনেক আগে থেকে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। অর্থাৎ আমরা যদি সংক্ষিপ্তভাবে তোমাদেরকে বলতে চাই, তাহলে ভৌগোলিক পরিবেশটা আমাদের সমাজে, আমাদের ব্যক্তি সমাজে খুবই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। খাদ্য থেকে ধরে জীবন ব্যবস্থা, চলাফেরা, তারপরে শিল্পায়ন, সকল কিছু ভিন্ন ভিন্ন প্রভাব রয়েছে। এবং এক এক অঞ্চলে কিন্তু কিছু বিখ্যাত কিছু বিষয়বস্তু আছে এবং সেগুলোর উপর কিন্তু সে অঞ্চলগুলো পরিচিত। সেগুলো আমরা আলোচনা করলাম। তো এখন আমরা চলে যাব পার্ট 3 ও 4-এ। তো সমাজ বিকাশের বিভিন্ন স্তর আছে। সমাজটা পরিবর্তন হয়ে এ পর্যন্ত এসেছে, তার তো কিছু কারণ আছে এবং তার তো কিছু স্তর আছে। দেখো, শিকার ও সংগ্রহ, উদ্যান কৃষি ও পশুপালন সমাজ, এগুলো হচ্ছে কিছু স্তর। এখন আমরা এগুলো বিস্তারিত জানব। সমাজ পরিবর্তনশীল। আজকের দিনে আমরা বাংলাদেশে যে সমাজকে দেখছি, আগের দিনে সমাজ কিন্তু একরকম ছিল না, কারণ আগে তোমার সমাজই ছিল না। তো পরিবর্তনটা আসবে কিভাবে? এটা একটা প্রশ্ন হতে পারে। আজকের সমাজ দীর্ঘকালের বিকাশ ধারার ফল। কালে কালে জ্ঞান বিজ্ঞানের উন্নতির ফলে পুরনো সমাজ পরিবর্তন হয়ে বর্তমানের আধুনিক সমাজ গঠিত হয়েছে। ভবিষ্যতে সমাজ আরও পরিবর্তন হবে। কালের সুদীর্ঘ যাত্রাপথে মানুষের পরিবর্তনকে 6টি ভাগে ভাগ করা যায়। কয়টি ভাগে ভাগ করা যায়? 6টি ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে শিকার ও সংগ্রহ ভিত্তিক, 2 হচ্ছে উদ্যান কৃষিভিত্তিক, 3 হচ্ছে পশুপালন সমাজ, 4 কৃষিভিত্তিক সমাজ, 5 শিল্পভিত্তিক, 6 হচ্ছে শিল্প বিপ্লব পরবর্তী সমাজ। অর্থাৎ আমরা কিভাবে এর পরিবর্তনটা এসেছে সেই বিষয়ে আমরা এখন বিস্তারিত জানব। তো প্রথমে আছে শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ। অর্থাৎ মানুষ শিকার থেকে কিভাবে মানুষ খাদ্য সংগ্রহ বিষয়টি বুঝতে শিখলো, সেই বিষয়ে আমরা এখন আলোচনা করব। শিকার ও খাদ্য ভিত্তিক সমাজ হচ্ছে মানব সমাজের আদিমতম রূপ। শিকার ও খাদ্য সমাজ। শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ হচ্ছে মানব সমাজের আদিমতম রূপ। তখন স্থায়ী কোনো ঘরবাড়ি ছিল না, মানুষ গুহায় ও বন জঙ্গলে বসবাস করত। মানুষ কীভাবে বসবাস করত? গুহায় আর বন জঙ্গলে। প্রাকৃতিক সম্পদ ছিল প্রচুর, কিন্তু এ সম্পদকে ব্যবহার করে মানুষ খাদ্য উৎপাদন করতে শেখেনি। বন জঙ্গল থেকে তারা খাবার খুঁজে নিত আর শিকার করত। খাবারের খুঁজে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় বেড়াতো। অর্থাৎ তারা জানতই না কিভাবে খাদ্য সংগ্রহ করতে হয়। তারা যেখানে যেত খাদ্য সংগ্রহ করতো এবং সেখানে তারা খেয়ে ফেলতো, এবং তারা যে একটা সংগ্রহ করবে এবং তারা যে উৎপাদন করবে সেই জ্ঞান তাদের ছিল না। তাদের জ্ঞান ছিল খুবই নিম্নমানের। ফলমূল সংগ্রহ, পশু পাখি ও মৎস্য শিকার ছিল আদিম সমাজের প্রধান কাজ। আদিম সমাজের প্রধান কাজগুলো কী ছিল? ফলমূল সংগ্রহ, পশু পালন, তারপর হচ্ছে মৎস্য শিকার ছিল আদিম সমাজের প্রধান কাজ। যখন শিকার মিলত তখন তারা খেত, শিকার না মিলে উপোস থাকতো, কারণ তারা তো জানতোই না কীভাবে সংগ্রহটা করতে হয়। মেয়েরা ফলমূল সংগ্রহ করতো আর পুরুষরা শিকার করতো। মেয়েরা কী করতো? ফলমূল সংগ্রহ করতো আর পুরুষরা শিকার করতো। সে সময় পাথরই ছিল একমাত্র হাতিয়ার, কারণ তারা পাথর কষে কী করতো? আগুন জ্বালানোর আবিষ্কার কিন্তু তারাই শুরু করে। সেই সময় পাথর ছিল তাদের প্রধান হাতিয়ার। এই কারণে এই সমাজকে প্রাগৈতিক বা প্রস্তর যুগের সমাজ বলা হয়। কী বলা হয়? তাদের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে
প্রাগৈতিক বা প্রস্তর যুগের সমাজ। এই সমাজের উল্লেখযোগ্য হাতিয়ারগুলো খাঁচ কাটা বল্লম, মাছ ধরার হারপুন এবং হাড়ের সুই। এগুলো তোমরা কিন্তু দাগিয়ে ফেলবে। খাঁচ কাটার বল্লম, মাছ ধরার হারপুন এবং হাড়ের পুই ইত্যাদি। শীত ও রোদ বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ গাছের ডাল ও ছাল, লতা পাতা এবং চামড়া ব্যবহার করত। কারণ তখন কিন্তু মানুষের পোশাক আশাক ছিল না, তখন তারা কি করতো, বিভিন্ন গাছের ছাল, তারপর বিভিন্ন পশুর চামড়া দিয়ে তারা শরীর আবরণ করতো, তাদের লজ্জাস্থান ঢাকতো। ঠিক আছে, এই সময় মানুষ কোনো শক্তিশালী সংগঠন প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেনি। মানুষকে তখন খাবারের সন্ধানে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াতে হতো। ছুটে বেড়ানোর কারণ একটাই, কারণ তারা জানতো না কীভাবে খাদ্য সংগ্রহ করতে হয়। তারা যদি জানতো খাদ্য সংগ্রহ কীভাবে করতে হয়, তাহলে তারা খাদ্য উৎপাদন করতে শিখত। তারপর আছে উদ্যান কৃষিভিত্তিক সমাজ। এই সমাজে খাদ্য সংগ্রহকারী মানুষ খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয়। যখন তারা কৃষি সমাজে প্রবেশ করলো, তখন তারা খাদ্য সংগ্রহ করতে শিখলো এবং খাদ্য কীভাবে উৎপাদন করতে হয় সেটা জানতে পারলো। সমাজ বিজ্ঞানীরা বলেন মেয়েরাই কৃষি কাজে উদ্ভব করে। কারা উদ্ভব করে? মেয়েরাই কি করে? মেয়েরাই কৃষি কাজের উদ্ভাবন করেছে। আদিম সমাজে পুরুষরা যত শিকারের সন্ধান, ফলমূলের আহরণ ভার ছিল মেয়েদের উপর। ফলমূল সংগ্রহ করতে গিয়ে কখনো তারা নিয়ে আসতো বুনো গম, বার্লি, মেটে আলু, কচুর মূল ও কন্দ। আস্তানার আশেপাশে গম ও বার্লি যেসব দানা পড়ে থাকতো, তা থেকে গজিয়ে উঠত চারা গাছ থেকে দেখা গেল শীষ ও দানা। এ ধরনের গঠন থেকে বীজ ছিটিয়ে খাওয়ার উপযোগী শস্য পাওয়ার ধারণা সৃষ্টি হয়। কৃষিকাজের এই পর্যায়কে বলা হয় উদ্যান চাষ। এই ক্ষেত্রে প্রথমে মেয়েরা তাদের বসবাসের উৎপাদন করত, ফলে পাকলে পশুর চোয়ালের হাড় দিয়ে ফসল কাটত। তবে প্রয়োজনের বেশি ফসল তারা উৎপাদন করেনি। এক জায়গায় বারবার এমন ফসল ফলানো যেত না, তাদের জীবন ছিল যাযাবর প্রকৃতির। অর্থাৎ আমি তোমাদেরকে সংক্ষিপ্তভাবে বলি, যখন তারা কৃষিভিত্তিক সমাজে প্রবেশ করে, যখন তারা খাদ্য উৎপাদন খাদ্য সংগ্রহ থেকে খাদ্য উৎপাদনে পরিবর্তন হয়, তখন তারা বিভিন্ন ফলমূল সংগ্রহ করত এবং সেই ফলমূলগুলো থেকে যখন যে বীজগুলো তারা যেখানে সেখানে ফেলে দিত, সেখান থেকে কী হতো, চারা গাছ উৎপন্ন হতো। এবং সেই চারা গাছের উৎপন্নটা কিন্তু শুরু হয় মেয়েদের থেকে, কারণ তারা ফলমূল সংগ্রহ করত। আর কি জানি বলে, পুরুষদের কাজ ছিল কি শিকার করার, মেয়েদের কাজ ছিল ফলমূল সংগ্রহ করা। সেই থেকে আস্তে আস্তে করে কি হয়, উৎপাদন করতে মানুষ শিখে এবং মানুষ সংগ্রহ করতে বুঝে এবং সেই সংগ্রহকারী মানুষ উৎপাদনকারী মানুষে কি হয়, পরিণত হয়। তো এই হচ্ছে কথা, অর্থাৎ মূল কথা হচ্ছে মানুষ খাদ্য সংগ্রহ থেকে উৎপাদনকারী করার পেছনে মূল কারণ হচ্ছে মেয়েরাই, এবং মেয়েদের থেকে কি হয়, কৃষি উৎপাদন হয় এবং আস্তে আস্তে মানুষ উৎপাদন করতে শিখে। তারপর আছে পশুপালনটা কীভাবে উৎপন্ন হয়েছে। সমাজ বিকাশের ধারায় পশুপালন শুরু হলে সমাজ আরও এগিয়ে যায়। এই সমাজের মানুষ খাদ্য সংগ্রহের পাশাপাশি পশুপালন করে জীবিকা নির্বাহ করে। শিকারী মানুষ প্রথমে কুকুরকে পোষ মানে। শিকারী মানুষ যখন কি করে, তারা যখন পশুপালন শুরু করে, তখন তারা প্রথমে কোন প্রাণীটাকে পোষ মানিয়েছিল? কুকুরকে। গৃহপালিত
পশুতে পরিণত করে। কুকুর ছিল খুবই বিশ্বস্ত। কুকুর ছিল কি খুবই বিশ্বস্ত এবং বিশ্বস্ত প্রহরী ও শিকারের সঙ্গী। এটা আসতে পারে। কোন প্রাণী প্রথম পোষ মানানো হয়েছিল? কুকুর। এবং কুকুর ছিল বিশ্বস্ত প্রহরী ও শিকারের সঙ্গী। অনেক সময় বুনো ষাঁড়, ভেড়া, ছাগল, তারপর হচ্ছে ঘোড়া, গাধা প্রভৃতি পশু মানুষের হাতে ধরা পড়তো। সেগুলোকে তারা ধরে এনে বেঁধে রাখতো। এগুলো ছিল তাদের জীবন্ত খাদ্য ভাণ্ডার। শিকার না মিলে এগুলোকে বধ করে তারা আহার করতো। তাদের এগুলো জবাই করতো, অর্থাৎ তারা মেরে ফেলে তারা কি করতো? খাদ্য গ্রহণ করতো বা খাবার খেত, যখন তাদের খাবার মিলতো না আর কি। মানুষ ক্রমে ক্রমে বুঝতে পারে গরু, ছাগল, ভেড়াকে না মেরে এগুলোকে বাঁচিয়ে রাখলে বেশি লাভবান হবে। যেমন প্রতিদিন দুধ ও বছর বছর বাচ্চা পাওয়া যাবে, চামড়া ও পশমকে বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে। এভাবে সমাজে গৃহপালিত পশুর সংখ্যা বেড়ে তা মানুষের সম্পদে পরিণত হয়। এ সমাজে মুদ্রার প্রচলন হয়নি। কখন? যখন পশুপালনের যখন প্রচলন শুরু হয়, তখন কি ছিল না? মুদ্রার প্রচলন ছিল না। দ্রব্য বিনিময় প্রথার উদ্ভব ঘটে। একজনের পণ্যের সঙ্গে অন্যজনের পশু কিংবা অন্যজন কিছু বদল করা হতো। তবে আদিম সমাজের মতো এ সমাজের মানুষকেও যাযাবর জীবনযাপন করত, কারণ তখন তারা পুরোপুরি সমাজকে বুঝতে শিখেনি এবং সমাজের সাথে একে অপরের যে সম্পর্কটা তখন তারা পুরোপুরি বুঝতে শিখেনি, যার ফলে তারা যাযাবর জীবনযাপন করত। তারপর আছে পাঠ 5-6 সমাজ বিকাশে বিভিন্ন স্তর, কৃষি, শিল্প ও শিল্প বিপ্লব, পরবর্তী সমাজ, কৃষিভিত্তিক সমাজ। তো পরবর্তী কৃষি সমাজটা কেমন হয়েছিল এবং তাদের সূচনাটা কিভাবে হয়েছিল আর কি। কৃষি কাজের সূচনা মেয়েরা করলেও লাঙল আবিষ্কারের পর পুরুষরা জমি চাষে দায়িত্ব নেয়। এখানে কি বলছে যে কৃষিকাজের সূচনা মেয়েরা করলেও, অর্থাৎ কৃষিকাজের সূচনা মেয়েরা থেকে হয়েছে। একটু আগে আমরা জেনেছি যে মেয়েরাই কিন্তু ওই যে বিভিন্ন ফলমূলে যে বীজগুলো তারা যেখানে সেখানে ফেলে দিত, সেখান থেকে যে গাছ উৎপন্ন হতো না, চারা হতো, গাছ হতো, সেটা মেয়েদের কাছ থেকে শুরু হলেও সেই কাজটা প্রয়োগ করে কিন্তু পুরুষরা জমিতে তার লাঙল আবিষ্কারের পর পুরুষরা কি করে? জমি চাষে দায়িত্ব নেয়। প্রথমে তারা নিজের কাঁধে জোয়াল নিয়ে জমি চাষ করে। কালক্রমে বলদের ব্যবহার শুরু হয়। লাঙল ও হালদের বলদ ব্যবহার করে চাষ শুরু হলে উৎপাদন বাড়তে থাকে, অর্থাৎ তারা উন্নতির দিকে অগ্রসর হচ্ছে আর কি। যেমন যেসব অঞ্চলে বন্যা হতো এবং জমিতে পলি পড়তো, মানুষ সেসব জমিতে গম ও বার্লির বীজ ছড়িয়ে দিত। কারণ হচ্ছে যখন বন্যা হয় তখন কিন্তু নদীর মধ্যে যে মাটিগুলো থাকে সেগুলো খুবই উর্বর হয়, যার ফলে এই মাটিতে খুব সহজে কৃষি ফলনটা খুবই ভালো হয় আর কি, উৎপাদনটা খুবই ভালো হয়, কারণ মাটিটা তখন থেকে উর্বর। এসব অঞ্চল ছিল টাইগ্রিস ইউফ্রেটিস নদীর অববাহিকায়, নীল নদের তীর ও সিন্ধু সভ্যতায়। তোমরা দাগিয়ে নিবে। টাইগ্রিস ইউফ্রেটিস নদীর অববাহিকায়, তারপর হচ্ছে নীল নদের তীর ও সিন্ধু উপত্যকা। সে যুগে পশ্চিম এশিয়া ও আফ্রিকায় প্রচুর বৃষ্টি হতো। কোথায় বৃষ্টি হতো? এশিয়া ও আফ্রিকায় প্রচুর বৃষ্টি হতো। তাই কৃষিকাজ এবং অঞ্চলে ধীরে ধীরে বিস্তার লাভ করে। পরে আফ্রিকা, ইউরোপ ও এশিয়ার অন্যান্য জায়গায় কৃষিকাজ ছড়িয়ে পড়ে। কৃষিকাজ প্রসারের সাথে সাথে পশুপালনের প্রয়োজনীয়তা আরও বেড়ে যায়। কৃষিকাজের মধ্য দিয়ে সমাজ, জীবন ও সভ্যতার উন্নতি ঘটে।
কারণ কৃষিকাজই ছিল কিন্তু তখনকার যুগের একমাত্র জীবিকার মাধ্যম। তবে বর্তমানেও কিন্তু কৃষিকে কেন্দ্র করে মানুষের জীবন জীবিকা বেড়ে উঠছে। তো কৃষিকাজের উপযোগী স্থানে লোক সংখ্যা বৃদ্ধি পায়, অর্থাৎ মানুষ যেখানে জীবিকার সন্ধান খুঁজে পায়, মানুষ সেখানে কি করে, জনবসতি গড়ে তোলে। তারপর কৃষিকাজের উপযোগী স্থানে লোক সংখ্যা বৃদ্ধি পায়, মানুষ স্থায়ীভাবে এক স্থানে বসবাস করতে শুরু করে। কৃষিকাজ মানুষের খাদ্যের সংস্থা আরও নিশ্চিত করে। সমাজের উদ্ধৃত ফসল অর্থাৎ অতিরিক্ত যে ফসল অবসর জীবন যাপনকারী শ্রেণীর উদ্ভব করে। এর মধ্যে কেউ ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণ করে এবং নগর জীবনের বিকাশে ভূমিকা রাখে। কৃষির উদ্ধৃত ফসল সভ্যতার সূচনা করে। এই কারণে সভ্যতা হচ্ছে কৃষির অবদান। অর্থাৎ যখন মানুষ একটা জীবিকার মাধ্যম একটা স্থির জীবিকার মাধ্যম খুঁজে পায়, তখন তারা কি করে, এই স্থানে অবস্থান করে এবং তারা তাদের জায়গা মোতাবেক তারা কি করে, তারা তাদের ফসল উৎপাদনটা বাড়িয়ে দেয় এবং সেই বাড়িয়ে দেওয়ার ফলে কেউ কি করে, ব্যবসা বা নিজের কাছে ব্যবহার করে, কেউ আবার নগর জীবনে বিকাশ লাভ করে। আর এভাবে কি হয়, কৃষির সূচনা হয় এবং পরবর্তী সমাজের জন্য খুবই আশীর্বাদ স্বরূপ। তো এখন আমরা আবার চলে যাচ্ছি কৃষিভিত্তিক সমাজে। ইউরোপে মধ্যযুগের শেষ দিকে বিজ্ঞানের গুরুত্বপূর্ণ উন্নয়ন ঘটে, অর্থাৎ জ্ঞান বিজ্ঞানের প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যায়। অর্থাৎ তখন প্রাচীনকালে কিন্তু মানুষের জ্ঞানটা খুবই নিম্ন ছিল। যখন মানুষ আস্তে আস্তে আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলতে শিখে, তখন তাদের জ্ঞান বিজ্ঞানের প্রতি কি হয়, একটা আকর্ষণ সৃষ্টি হয়। না, তাকে বিষয়টা জানতে হবে এবং এটার বিষয়বস্তুটা কি তাকে বুঝতে হবে, যার ফলে কি হয়, জ্ঞান বিজ্ঞানের প্রতি মানুষের আকর্ষণটা আরও বেড়ে যায়। ইউরোপের মানুষ আবিষ্কার করে প্রাচীন গ্রিস। ইউরোপের মানুষ কি আবিষ্কার করে, প্রাচীন গ্রিস এবং রোমের জ্ঞান বিজ্ঞানের ঐতিহ্য। এটি ইউরোপের নবজাগরণ বা রোসো নামে পরিচিত। এটি কি নামে পরিচিত, ইউরোপের নবজাগরণ বা রোসো নামে পরিচিত। নবজাগরণ মানে কি, নতুন কিছু আবিষ্কার করা। এই সময়ে ইউরোপের মানুষ বেরিয়ে পড়ে অজানাকে জানতে, পৃথিবীকে আবিষ্কার করতে। কারণ তখন মানুষের জ্ঞান বৃদ্ধি পেতে শুরু করে এবং মানুষ বুঝতে শিখে, না, আমাদের এখানে স্থির থাকলে চলবে না, আমাদের পৃথিবী এবং পৃথিবীর সব কিছু আমাদের বিষয়বস্তু জানতে হবে, বুঝতে হবে এবং কিভাবে কি হয়েছে আমরা সব কিছু আমরা জানবো, বুঝবো। যার কারণে মানুষের কি হয়, জ্ঞান বিজ্ঞানের প্রতি মানুষের আকর্ষণটা কাজ করে। 1992 সালে কলম্বাস পৌঁছে গেলেন আমেরিকা। অর্থাৎ কলম্বাস কিন্তু আমেরিকা আবিষ্কার করেছে, এটা কি তোমরা জানো? কলম্বাস কিন্তু আমেরিকা আবিষ্কার করেছে। যখন সে আমেরিকা আবিষ্কার করে, তখন লোকে তাকে কি বলতো, পাগল বলতো। কারণ মানুষ যখন নতুন কিছু আবিষ্কার করতে শিখে, তখন মানুষ সবাইকে পাগল বলে। কারণ তখন মানুষ তাকে কি করে না, সঙ্গ দেয় না। তো এই হচ্ছে কাহিনী আর কি। তো চলো আমরা নিচে আরও যাই, পড়ি, জানতে পারবো। 1687 সালে নিউটন তুলে ধরে তার যুগান্তকারী আবিষ্কার মধ্যাকর্ষণ। নিউটন কিন্তু কি করে, আবিষ্কার করে মধ্যাকর্ষণ 1987 সালে। এভাবে শুরু হলো একের পর এক বৈজ্ঞানিক আবিষ্কার। 18 শতকে ইংল্যান্ডে বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার হলে উৎপাদন ব্যবস্থায় বিপ্লবের সূচনা হয়। এই বাষ্পীয় ইঞ্জিনের ধারণা কাজে লাগিয়ে বিজ্ঞানীরা পরস্পর আবিষ্কার করেন সুতা কাটার মাকু বা স্পিনিং মেশিন, যান্ত্রিক তাঁত, বাষ্পচালিত জাহাজ ও রেলের ইঞ্জিন। এ সময় বিদ্যুৎ আবিষ্কার হয়। কখন আবিষ্কার হয়? 18 শতকে। কিন্তু কি হয়, 18 শতকে কি হয়, বিদ্যুৎ আবিষ্কৃত হয়। আর স্টিম টারবাইন নামে এক বিশেষ ধরনের বাষ্পীয় ইঞ্জিন দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। স্টিম বাইন,
স্টিম বাইন নামে একটি বাষ্পীয় ইঞ্জিন দ্বারা কী হয়, একটি বিদ্যুৎ উৎপাদন করা হয়। এভাবে একদিকে বড় বড় শিল্প কারখানায় উৎপাদন শুরু হয়, আর অন্যদিকে দ্রুত গতিতে জাহাজ ও রেলে ব্যবসা বাণিজ্য ও যোগাযোগ বিস্তার ঘটে। এভাবে সূচনা হয় শিল্প বিপ্লবের। অর্থাৎ আস্তে আস্তে মানুষ জ্ঞান বিজ্ঞান যখন বুঝতে শিখে, তখন তারা জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন বিষয়বস্তু কিভাবে আবিষ্কার হয়েছে এবং কিভাবে তা আবিষ্কার করা যায় সেই বিষয়ে জ্ঞান অর্জন করতে তারা শিখল। শিল্প বিপ্লব শুরু হয়েছিল কখন? শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইউরোপে, পথিকৃৎ ছিল ইংল্যান্ড, অর্থাৎ তার সূচনাটা, তার পথটা ছিল ইংল্যান্ডে। 18-19 শতকে কয়লা, গ্যাস, পেট্রোল, বিদ্যুতের ব্যবহার হয়। কখন এগুলোর উদ্ভব হয়? 18-19 শতকে কয়লা, গ্যাস, পেট্রোল ও বিদ্যুতের ব্যবহার শুরু হয়। 19 শতকে রেল যোগাযোগ চালু হয়। কখন রেল যোগাযোগ চালু হয়? 19 শতকে রেল যোগাযোগ চালু হয়। ক্রমবর্ধমান শিল্প কারখানার শ্রম ও কাঁচামালের চাহিদা মেটাতে ইউরোপের মানুষ উপনিবেশ স্থাপন করল, মূলত এশিয়া ও আফ্রিকায়। এখন তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, উপনিবেশ জিনিসটা কি? উপনিবেশ হচ্ছে একটা দুর্বল দেশকে যখন একটা শক্তিশালী দেশ শাসন করে, সেটাই হচ্ছে উপনিবেশ। ঠিক আছে? তখন থেকে বিশ্বব্যাপী শিল্প বিপ্লবের প্রভাব পড়ে। 20 শতকে শুরু হয় বিমান, রেডিও, সিনেমা ও টেলিভিশনের ব্যবহার। 20 শতকে শুরু হয় রেডিও, সিনেমা, টেলিভিশন এগুলোর ব্যবহার। তোমরা কিন্তু এগুলো ছোটো ছোটো বিষয় দাগিয়ে ফেলবে। এগুলো কিন্তু মানে এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু এমসিকিউতে আসতে পারে। কখন কি হয়েছিল, কত শতকে কি হয়েছিল, এই সবগুলো তোমরা দাগিয়ে ফেলবে। তারপরে আছে শিল্প বিপ্লব পরবর্তী সমাজ। শিল্প বিপ্লবের পরবর্তী সমাজ অর্থাৎ মানুষ আবিষ্কার করার পরবর্তী সময় কি ঘটেছিল? শিল্পভিত্তিক সমাজে শক্তির উৎস হিসেবে মানুষ ও পশু স্থান দখল করে। যন্ত্র কি বলছে যে শিল্পভিত্তিক সমাজে শক্তির উৎস হিসেবে মানুষ ও পশুর স্থান দখল করে যন্ত্র। অর্থাৎ মানুষ এবং পশুর যে কাজগুলো, এগুলো কি করে? যন্ত্র এবং প্রযুক্তি কি করে? দখল করে। অর্থাৎ আধুনিক প্রযুক্তির মানুষকে কষ্ট করতে হয় না, মানুষ খুব সহজে তার কাজগুলো আদায় করে নিতে পারে, হোক মানুষ হোক পশু। শিল্প বিপ্লব পরবর্তী সমাজের ভিত্তি হচ্ছে জ্ঞান ও তথ্য। শিল্প বিপ্লবের পরবর্তী ভিত্তি কি? জ্ঞান ও তথ্য। শিল্পের বদলে তথ্য প্রক্রিয়াজাত করাই হচ্ছে অর্থনীতির মূল বৈশিষ্ট্য। শিল্পের বদলে তথ্য প্রক্রিয়াজাত করাই কি? অর্থনীতির মূল বৈশিষ্ট্য। অর্থাৎ মানুষ নিজে কাজ না করে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে যখন সে কাজটা করবে, সেটাই হচ্ছে কথা। সম্পত্তির মালিকদের বদলে পেশাজীবী, চাকরিজীবী, তারপর হচ্ছে বিজ্ঞানী তথা তথ্য প্রকৌশলী এবং সেবা ও বিনোদন খাতের সাথে যুক্ত মানুষরাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বর্তমানে স্বয়ংক্রিয় যন্ত্র, কম্পিউটার ও মোবাইল ফোন এবং যোগাযোগের নানা মাধ্যম যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন পৃথিবীর মানুষকে অনেক কাছাকাছি নিয়ে এসেছে। বলা হচ্ছে সমস্ত পৃথিবী একটি গ্রামে পরিণত হয়েছে। এই প্রক্রিয়াকে কি বলা হয়? বিশ্বায়ন। বিশ্বায়ন মানে হচ্ছে কোনো একটা বিষয়কে, অর্থাৎ পৃথিবীর যেই তথ্য প্রযুক্তির যুগ, পৃথিবীটা কিন্তু বর্তমান দুনিয়াটা কিন্তু তথ্য প্রযুক্তির যুগ। আমরা যাই করি না কেন সব কিছু আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে খুবই সহজে আমরা কি করতে পারবো? জানতে পারবো। অর্থাৎ পৃথিবীটা বর্তমানে আমাদের হাতের মুঠোয় আছে। ঠিক আছে? যার কারণে আমরা ঘরে বসে যেই অবস্থানে থাকি না কেন আমরা কি করতে পারবো? আমরা সকল কিছু খুবই সহজে জানতে পারবো। যেটার মূল কথা হচ্ছে বিশ্বায়ন, অর্থাৎ বিশ্বকে আমরা হাতের মুঠো নিয়ে আসতে পেরেছি।
এই শিল্প বিপ্লবের কারণে। এখন আমরা মানে কোনো নিজে গিয়ে স্বয়ংসম্পূর্ণভাবে কাজটা করতে হয় না, আমরা ঘরে বসে যে কোনো কিছু কী করতে পারি, জানতে পারি, বুঝতে পারি। ধরো আমরা এখন যে পড়াশোনা করছি, আমরা কিন্তু ঘরে বসে তোমাদেরকে পড়াতে পারছি এবং তোমরা আমাদের পড়া বুঝতে পারছো এবং তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারছো খুব সহজে। এগুলোই হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ এবং তথ্য ভাণ্ডার এবং জ্ঞান ও তথ্যের সমন্বিত রূপই হচ্ছে এই বিশ্বায়ন। সো আমরা বুঝতে পারলাম বিশ্বায়ন জিনিসটা কি। চলো আমরা আরও সামনে আগাই। দেখো তারপর আছে বাংলাদেশের সমাজের প্রকৃতি, অর্থাৎ বাংলাদেশের সমাজের প্রকৃতিটা কেমন। কারণ আমরা তখন তো জেনেছি যে কালের পরিক্রমায় অনেক পরিবর্তন এসেছে। এখন বাংলাদেশের প্রকৃতিটা, সমাজের প্রকৃতিটা কেমন সেটা আমরা এখন জানব। কালের অগ্রযাত্রায় আজ বাংলাদেশের সমাজ পরিবর্তন হয়ে আধুনিক সমাজের রূপ নিয়েছে। কী নিয়েছে? আধুনিক সমাজে বর্তমান কিন্তু অনেক কিছু উন্নত হয়েছে এবং পরিবর্তন হয়েছে। কুমিল্লা, লালমাই, নরসিংদীর ওয়ারীবটেশ্বর এবং চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বাঙালির প্রাচীন বসতি নিদর্শন পাওয়া গেছে। কুমিল্লায় কি পাওয়া গেছে? কুমিল্লায় পাওয়া গেছে লালমাই, তারপর হচ্ছে নরসিংদী, হচ্ছে ওয়ারীবটেশ্বর, চট্টগ্রাম ও সিলেট মানুষের কী পাওয়া গেছে? প্রাচীন বিভিন্ন নিদর্শন পাওয়া গেছে। বাঙালির এই আদি পুরুষরা এ অঞ্চলে কৃষির সূচনা করেছিল। ঠিক আছে, তখন কৃষিতে উদ্ধৃত ফসল উৎপাদন হতো, অর্থাৎ অতিরিক্ত যে ফসলটা, উদ্ধৃত মানে কি? অতিরিক্ত যে অংশটা, এই উদ্ধৃত ফসলের উপর নির্ভর করে বিকশিত হয় আরও কিছু পেশা। অর্থাৎ মানুষ যে অতিরিক্ত ফসলটা করছে, কেউ ব্যবসা বাণিজ্যের কাজে ব্যবহার করছে, কেউ নগর জীবনে ব্যবহার করছে, তারা যে উৎপাদন করার ফলে যে অর্থটা পাচ্ছে সেটা তারা বিভিন্ন কাজে কী করছে? ব্যয় করছে। যেমন কারিগরি, ব্যবসা, শ্রমিক। তারা কৃষিপ্রধান সমাজে কৃষিকে কেন্দ্র করে উদ্ভব ঘটে নানা লোকাচার, বিশ্বাস, মূল্যবোধ ও উৎসবের। কৃষিকাজের পাশাপাশি তখন পশু শিকার ও পশুপালনও ছিল। তারা যেমন পশু পালন করত, তারা পশু শিকারও করত। ঠিক আছে, তবে অষ্টাদশ শতকে পলাশী যুদ্ধের পরাজয়ের মধ্য দিয়ে বাংলাদেশ উপনিবেশ যুগে প্রবেশ করে। পলাশী যুদ্ধ কি? পলাশী যুদ্ধে কি হয়েছে? নবাব সিরাজউদ্দৌলা কি হয়েছে? নানা ষড়যন্ত্রের কারণে কি হয়েছে? পরাজিত হয়েছে, অর্থাৎ বাংলা নবাব পরাজিত হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের উপনিবেশ যুগে প্রবেশ করে। এই পরাজয়ের মধ্য দিয়ে কিন্তু মানুষ উপনিবেশ যুগে প্রবেশ করে। উপনিবেশ জিনিস তোমাদেরকে আমি একটু আগে বলেছিলাম। উপনিবেশ হচ্ছে একটি শক্তিশালী দেশ যখন একটা দুর্বল দেশকে শাসন করে বা নিয়ন্ত্রণ করে, সেটা যে যুগে এ অঞ্চলের যে কোনো শিল্প সৃষ্টির চেষ্টাকে ব্রিটিশ রাজ্যের ব্যবস্থা অনুযায়ী নির্দেশিত হতে হতো। অর্থাৎ ব্রিটিশরা কী করত? বাংলাদেশকে নিয়ন্ত্রণ করত। তাদের তারা উৎপাদন করত বা তাদের যে সুযোগ সুবিধাগুলো ছিল বাংলাদেশের মানুষদের, সেই সুযোগ সুবিধাগুলো ব্রিটিশরা কী করত? নিজেরা পরিচালনা করত এবং নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসতো। এই কারণে ব্রিটিশ আমলে এদেশে স্থায়ী শিল্পায়নের সম্ভাবনা নষ্ট করে গড়ে ওঠে পরবর্তী উন্নয়ন ভাবনা, যা পাকিস্তান আমল পর্যন্ত চালু থাকে। এই যে শোষণটা, এটা চালু থাকে কখন পর্যন্ত? পাকিস্তান পর্যন্ত চালু থাকে। সমাজ বিকাশে একটা স্তরে প্রবেশ করা মানেই যে পূর্ববর্তী স্তর বিলুপ্ত হয়ে যায় তা না। কিছু অংশ কিন্তু, কিছু ছোপ কিন্তু তারা থেকেই যায়, কিছু আভাস থেকেই যায়। তাই বাংলাদেশের নগরকেন্দ্রিক জনগোষ্ঠী বর্তমানে শিল্পভিত্তিক সমাজ ও শিল্প বিপ্লব উত্তর সমাজে প্রবেশ করলেও তার পূর্ববর্তী ঐতিহ্যগুলোকে কিছু কিছু ক্ষেত্রে ধারণ করে আছে। তাই এখনও কৃষি, উদ্যান, পশুপালন, কৃষি আমাদের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। তারা আমাদের শোষণ করলেও কিন্তু আমাদের অনেক সুযোগ সুবিধা আছে এবং আমাদের অনেক জীবিকা অর্জনের জন্য এবং অর্থনীতিতে উন্নয়নের জন্য অনেক মাধ্যম রয়েছে। যেমন উদ্যান কৃষি, পশুপালন, কৃষি আমাদের অর্থনীতিটাকে অনেক বড় করেছে।
এখানে এদেশের উদ্যান কৃষি নির্ভর গারো, ত্রিপুরা, চাকমানি গোষ্ঠীরা যেমন আছে তেমন আছে পশুপালন গোষ্ঠী। আবার ছোট চাষি যেমন পূর্ব ঐতিহ্য অনুযায়ী কৃষিকে টিকিয়ে রেখেছে, তবে সাথে সাথে বড় পুঁজির বাজারমুখী কৃষক এবং কৃষিভিত্তিক শিল্প কারখানা অপ্রতুল নয়। অপ্রতুল মানে কমতি নেই, অপ্রতুল মানে হচ্ছে কম নয়, বেশি আছে। আর ভারী শিল্পও বিকশিত হয়েছে ইদানিং। যদিও পাকিস্তান আমলে শাসকদের অবহেলার কারণে শিল্পের বিকাশ ঘটেনি, কারণ তারা আমাদেরকে সেই সুযোগটা আমাদের থেকে ছিনিয়ে নিয়েছে এবং তারা আমাদেরকে নিয়ন্ত্রণ করত, যার কারণে ওইভাবে শিল্পের বিকাশটা হয়ে ওঠেনি। কিন্তু স্বাধীনতার পর বাংলাদেশে কৃষি উৎপাদন বহুগুণে বৃদ্ধির পাশাপাশি ব্যাপকভাবে কি হয়, শিল্পের প্রসার ঘটে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনার মতো শহরগুলোর প্রান্ত সীমায় বড় আকারের শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তবে বর্তমান শিল্প বিপ্লব উত্তর যুগে তথ্য প্রযুক্তির ব্যাপক উৎকর্ষের সময় বাংলাদেশেও যোগ দিয়েছে তথ্য প্রযুক্তির বিপ্লব। এখন বাংলাদেশের প্রশাসনিক, শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ক্ষেত্রসহ বাংলাদেশের দৈনিক জীবনেও সর্বত্রই ব্যবহার হচ্ছে ইন্টারনেট, সফটওয়্যার এবং নেটওয়ার্ক সহ নানা মাত্রার প্রযুক্তির জ্ঞান। কিন্তু বর্তমানে শিল্প বিপ্লব যুগে তথ্য প্রযুক্তি কিন্তু বাংলাদেশ যোগ দিয়েছে। বাংলাদেশে কিন্তু তথ্য প্রযুক্তির যে বিষয়টা এটা প্রবেশ করেছে এবং মানুষ কি করছে, মানুষের জীবনটাকে সহজ করার জন্য বিভিন্ন ইন্টারনেট সংযোগের মাধ্যমে যোগাযোগ স্থাপন এবং ব্যবসা বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যে কথা বলছি, যোগাযোগ যে মাধ্যমটা সেটা কিন্তু তথ্য প্রযুক্তির মাধ্যমে, এবং তোমরা আমাকে দেখতে পাচ্ছ সে তথ্য প্রযুক্তির মাধ্যমে। তো এই সব কিছু তথ্য প্রযুক্তির মাধ্যমে আমাদের আজকের বাংলাদেশ এবং আমাদের অনেক পরিবর্তন হয়েছে। প্রাচীনকাল থেকে এই পর্যন্ত আমরা যদি বিশ্লেষণ করতে যাই, অনেক পরিবর্তন হয়েছে। প্রাচীনকালে যখন মানুষ কিছুই জানতো না, কিছুই বুঝতো না, তখন মানুষ কী করত, শিকার করত এবং তারা সেখানে খেয়ে ফেলতো। যদি তারা কিছু না পেত তখন উপোস থাকতো, আর যদি খাবার পেত তখন তারা গ্রহণ করতো। তার পরবর্তী তারা কী করে, খাদ্য শিকার করে মানুষ খাদ্য উৎপাদনে পরিণত হয়। তারপরে হয় শিল্পের শিল্প প্রসার ঘটে, তথ্য প্রযুক্তির প্রসার ঘটে, এরকম করে ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস আমাদের ব্যক্তি জীবনে প্রভাব ফেলে এবং আমরা আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলার সেই সুযোগটা আমরা নিজেরা করে নিতে পারছি খুব সহজে। তো আজকের পড়াটা আমরা এই পর্যন্তই। এখানে দেখো বিভিন্ন বহু নির্বাচনী আছে, তারপর আছে 2টা সৃজনশীল আছে। তোমরা এগুলো চেষ্টা করবে নিজেরা কী করার, বুঝার। যদি না বুঝো তাহলে আমাকে অবশ্যই জানাবে, আমি তোমাদের কি সৃজনশীলগুলো খুবই সুন্দর করে বুঝিয়ে দিব এবং কিভাবে কি করবে এগুলো সব জানিয়ে দেব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে, আমি পরবর্তীতে তোমাদেরকে আরও বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করব। ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে, এবং কোনো বিষয় যদি তোমাদের জানার প্রয়োজন বোধ হয় আমাকে অবশ্যই কল করবে, আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।